আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি সহ কমিশনাররা। ১৬ বছরের অন্ধকার যুগ শেষে মানবাধিকার ও গণতন্ত্রের পথে বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমান। ধার নির্ভর অর্থনীতি টেকসই নয়, রাজস্ব আয় বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা, জয় পলকের বিরুদ্ধে শুনানি বুধবার। জামায়াতের মিষ্টি কথার আড়ালে কি আছে আল্লাহ জানে, নাসিরউদ্দিন পাটোয়ারি। গাজীপুরে আগুনে কারখানা, গুদাম, কলোনি পুড়ে ছাই। 11 মাসে সীমান্তে হত্যা 27 বাংলাদেশি, এইচআরএসএস এর প্রতিবেদন। তেঁতুলিয়ায় টানা 5 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শীতে কাঁপ উত্তরাঞ্চল। কক্সবাজারে মোটরসাইকেলে এসে 2 যুবদল নেতাকে গুলি। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেফতার। শ্রীপুরে সহস্রাধিক মানুষের বিএনপিতে যোগদান। কড়া পুলিশি নিরাপত্তায় আল আকসা মসজিদে ইসরায়েলিদের ঢল। ইয়েমেনে আটক জাতিসংঘ কর্মীদের হুথি আদালতে তলব, তীব্র নিন্দা মহাসচিবের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। বুধবার দুপুরে বঙ্গভবনে তারা পৌঁছান। এর আগে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেছিলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার বিষয়টি এখন শুধু সময়ের অপেক্ষা। তফসিল ঘোষণায় যে আনুষ্ঠানিকতা প্রয়োজন সবই সম্পন্ন করেছে সিইসি। বুধবার পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সিইসির ভাষণ রেকর্ড হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল। পরে তা প্রচার করা হবে। বিচার বহির্ভূত হত্যা, গুম, মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 16টা বছর ধরে বাংলাদেশে যেন একটা কালো মেঘের নিচে চাপা পড়েছিল। কেউ সেই অন্ধকারকে খুব তীব্রভাবে টের পেয়েছে, কেউ চুপচাপ বয়ে বেরিয়েছে। কিন্তু যাদের রাজনৈতিক অবস্থান তখনকার পতিত সরকারের বিপরীতে ছিল, তাদের জন্য এই অন্ধকার ছিল নিত্যদিনের বাস্তবতা। রাতের বেলা দরজায় কড়া নাড়া, মিথ্যা মামলা, নির্যাতন, ভয়কে সংস্কৃতি বানিয়ে ফেলা, আর অসংখ্য পরিবার অপেক্ষা করেছে সেই প্রিয়জনদের জন্য, যারা আর কোনোদিন ঘরে ফিরে আসেনি। এই বোঝা বিএনপির চেয়ে বেশি আর কেউ বহন করেনি। বিচার বহির্ভূত হত্যা, গুম, হেফাজতে মৃত্যু, মিথ্যা মামলা, সব জায়গায় বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। 2024 সালের গণ অভ্যুত্থানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরে। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এসব কথা বলেন তারেক রহমান। দেশের অর্থনীতি ধার নির্ভর হয়ে থাকতে পারে না, অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি বলেন, ট্যাক্স ভ্যাট দিয়ে জনগণ যে অর্থ দিচ্ছে তার যথাযথ সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বুধবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2025 উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজয় জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ডিসেম্বর অভিযোগ আমলে নিয়ে পলাতক সজীব অজয় জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও শুনানি হবে আজ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, দেশের রাজনীতিতে নতুনভাবে চেতনার ব্যবসায়ীরা আবির্ভূত হয়েছে। মঙ্গলবার রাজধানীর পরিবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুব শক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন 2025-এ তিনি এসব মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে নতুনভাবে একটি চেতনার ব্যবসা শুরু হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল, এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্য বলবো, বাংলাদেশের চেতনা দিয়ে পলিটিক্স হয় না।
গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ আগুনে একটি জুটের গুদাম, দুটি মিনি কারখানা ও একটি কলোনি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন মালিকরা। একই এলাকায় একের পর এক এমন আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বুধবার ভোর 4:30টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগের ফকির মার্কেট এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হতাহত ও নির্যাতনের ভয়াবহ চিত্র। 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই 11 মাসে উভয় সীমান্তে মোট 27 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা গেছেন 24 জন। এছাড়া বিএসএফ কমপক্ষে 3,399 জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করেছে। এছাড়া 11 মাসে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক আনসার সদস্য সহ 12 জন বাংলাদেশি আহত ও 1 জন নিহত হয়েছেন। নাফ নদী ও বঙ্গোপসাগরের জলসীমা থেকে 19টি ট্রলার সহ 163 জন জেলেকে ধরে নিয়েও যায় আরাকান আর্মি। মঙ্গলবার প্রকাশিত এসআরএসএস এর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জানুয়ারি-নভেম্বর 2025 শীর্ষক প্রতিবেদনটি দেশের 15টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ ও সংগঠনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। উত্তরাঞ্চলে শীতের দাপট ক্রমেই বাড়ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 5 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন প্রায় স্থবির। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা দিন দিন আরও বেড়ে চলেছে। ডিসেম্বরের শুরু থেকে এই জনপদে শীত প্রধান আবহাওয়ার প্রভাব স্পষ্ট হলেও গত 5 দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার স্থান ধরে রেখেছে। বুধবার সকাল 9টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 77%। দিনের বেলায় সূর্য ওঠে তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি পর্যন্ত উঠলেও সন্ধ্যা নামতে আবারও নেমে যাচ্ছে প্রচণ্ড শীতের কবলে। কক্সবাজার শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের 2 নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। মঙ্গলবার রাত 10:30টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম ও মোহাম্মদ ফারুক। দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান কর্তব্যরত চিকিৎসক। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, বরিশালের নল সিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে মঙ্গলবার রাত পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, তরুণীর পরিচয় শনাক্ত হলেও আনুষ্ঠানিকভাবে তা গ্রেফতারের পর প্রকাশ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে তদন্ত সংশ্লিষ্টদের ধারণা। গাজীপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে প্রহ্লাদারপুর ইউনিয়নের সহস্রাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। মঙ্গলবার সন্ধ্যায় প্রহ্লাদারপুর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আরিফুর রহমান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব তাইজউদ্দিন খন্দকারের সঞ্চালনায় এ যোগদান অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে অবৈধ ইসরায়েলি বসতির প্রায় 200 বাসিন্দা জোরপূর্বক ঢুকে পড়েছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তারা সেখানে প্রবেশ করে। অবৈধ ইসরায়েলি বসতির এই বাসিন্দাদের উস্কানিমূলক অনুপ্রবেশের ঘটনায় আল আকসা চত্বরে আবারও উত্তেজনা বেড়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পবিত্র এই মসজিদ প্রাঙ্গণকে ভাগ করার দীর্ঘমেয়াদী প্রচেষ্টারই অংশ এসব ঘটনা। খবর টিআরটি ওয়ার্ল্ড। জেরুজালেম প্রাদেশিক প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, সকালে ও বিকেলে 2 দফায় ইসরায়েলের অবৈধ বসতির মোট 182 জন বাসিন্দা জোর করে আল আকসা মসজিদে প্রবেশ করে এবং কুবাত্তুস সাখরার কাছাকাছি তালমুদিক আচার অনুষ্ঠান পালন করে। বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত একটি গেট দিয়ে ওই দিন 778 জন বিদেশি পর্যটক মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে আটক জাতিসংঘের ৫৯ কর্মীর মধ্যে কয়েকজনকে বিশেষ আদালতে তলব করা হয়েছে, যা নিয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। মে ২০২৪ থেকে হুথিরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘ সহ স্থানীয় ও আন্তর্জাতিক মানবিক সংস্থার কর্মীদের একাধিক দফায় গ্রেপ্তার করে আসছে। বিদ্রোহীরা রাজধানী সানা সহ ইয়েমেনের বৃহৎ অংশ নিয়ন্ত্রণে রেখেছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।